পৃথিবীর বুকে এমন একটা জায়গার কথা ভাবা যাক, যেখানে গেলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে পা রাখা হয়েছে। একদম অন্য গ্রহ। ঠিক তাই। মানে ঈশ্বরের নিজের হাতে আঁকা কোনো অদ্ভুত ঘোরের স্বপ্ন যেন। এখানকার প্রাণীদের দিকে তাকালে তো চোখ কপালে উঠবে, আর চারপাশের ল্যান্ডস্কেপ দেখলে মনে হবে প্রকৃতির পরিচিত সব নিয়ম এখানে এসে একেবারে উল্টে গেছে। হ্যাঁ, প্রকৃতির নিয়মগুলো যেন ওখানে কাজই করে না। আজকে আমরা যে তথ্যচিত্রটা নিয়ে একটা সুগভীর আলোচনা করতে যাচ্ছি, সেটার নাম হলো ম্যাডাগাস্কার, দ্য ওয়ার্ল্ডস স্ট্রেঞ্জেস্ট আইল্যান্ড। আর এই আলোচনার মূল লক্ষ্য হলো এই রহস্যময় দ্বীপটির গভীরে প্রবেশ করা। এর পাশাপাশি আমরা ঠিক পাশেরই এক নবীন আগ্নেয় দ্বীপমালা কোমোরোস, তার রোমাঞ্চকর ভূতাত্ত্বিক বৈপরীত্য নিয়েও কথা বলবো। এই যে অন্য গ্রহ বা ঘোরের স্বপ্নের কথা বলা হলো, এর পেছনের মূল বৈজ্ঞানিক কারণটা কিন্তু সম্পূর্ণ ভূতাত্ত্বিক। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় যে প্রায় 8,80,00,000 বছর আগে আফ্রিকা মহাদেশ থেকে 8,80,00,000 বছর। হ্যাঁ, বিশাল একটা সময়। তো ওই সময়ে আফ্রিকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভারত মহাসাগরের বিশাল জলরাশির মাঝে একা হয়ে পড়েছিল মাদাগাস্কার। সময়টা এমন ছিল যখন পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব চলছে। মানে ডাইনোসরদের আমল থেকে এটা আলাদা। একদম তাই। সেই যুগ থেকে শুরু করে এই দীর্ঘ নিরবিচ্ছিন্ন সময় ধরে দ্বীপটি সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজস্ব বিবর্তনের পথ তৈরি করেছে। বাইরের কোনো প্রাণী বা উদ্ভিদের প্রভাব এখানে পৌঁছাতেই পারেনি। চরম ভৌগোলিক বিচ্ছিন্নতা যাকে বলে। ঠিক, চরম ভৌগোলিক বিচ্ছিন্নতা আর এত দীর্ঘ একটা সময়ে কিভাবে প্রকৃতিকে আক্ষরিক অর্থেই ভিন গ্রহের মতো রূপ দিতে পারে মাদাগাস্কার, তার সবচেয়ে বড় প্রমাণ। আর এই আলাদা বিবর্তনের প্রভাবটা কিন্তু শুধু প্রাণীদের ওপর নয়, চারপাশের ল্যান্ডস্কেপের দিকে তাকালেও বেশ স্পষ্ট বোঝা যায়। আমি পশ্চিম মাদাগাস্কারের বিস্তীর্ণ অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাওবাব গাছগুলোর কথা ভাবছি। হ্যাঁ, বাওবাব গাছ, আইকনিক দৃশ্য একটা। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো এক বিশাল দৈত্য এদের শিকড় আকাশের দিকে করে কাণ্ডটাকে উল্টো করে মাটিতে পুঁতে রেখেছে। মানে বছরের একটা বড় সময় এই গাছগুলোতে কোনো পাতা থাকে না, শুধু ডালপালাগুলো আকাশের দিকে ছড়ানো থাকে। ঠিক। আর বিশাল ফোলা কাণ্ডগুলো সোজা ওপরের দিকে উঠে গেছে। মানব সভ্যতার অনেক আগে থেকেই এরা এই শুষ্ক ভূমির প্রহরী। আর এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো এই প্রাচীন গাছগুলোর বেঁচে থাকার অদ্ভুত কৌশল। হাজার হাজার বছরের পুরনো এই বাওবাব গাছগুলো বাইরে থেকে সাধারণ কাঠের তৈরি মনে হলেও এগুলো আসলে এক একটি জীবন্ত জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক? হ্যাঁ, এখানকার শুষ্ক রুক্ষ পরিবেশ এবং দীর্ঘ খরা মৌসুমের সাথে মানিয়ে নিতে এরা নিজেদের স্পঞ্জের মতো কাণ্ডের ভেতরে বিশাল পরিমাণ জল সঞ্চয় করে রাখে। শুনলে অবাক হতে হয়, এক একটি বাওবাব গাছের কাণ্ডে প্রায় ৩২,০০০ লিটার পর্যন্ত জল সঞ্চিত থাকতে পারে। ৩২,০০০ লিটার? এটা দিয়ে তো অনায়াসেই আস্ত একটা সুইমিং পুল ভরে ফেলা যায়। একদম যায়। কিন্তু এই বিশাল গাছগুলোর সারি সারি দাঁড়িয়ে থাকার দৃশ্যটা যতটা সুন্দর, এর পেছনের ইতিহাসটা ততটাই বিষাদের। আজ যে বিখ্যাত অ্যাভিনিউ অফ বাওবাবস দেখা যায়, সেটি আসলে কোনো স্বাভাবিক স্বাস্থ্যকর বনভূমি নয়। তাহলে এটি আসলে এক বিশাল গোরস্থানের নীরব সাক্ষী। গোরস্থান? শুনলেই তো কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে। গাছপালার আবার গোরস্থান হয় কিভাবে? কারণ লক্ষ লক্ষ বছর ধরে এই অঞ্চলে এক বিশাল এবং ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি ছিল। চারপাশ ছিল নানা ধরনের গাছে ঢাকা। কিন্তু আজ থেকে মাত্র ২,০০০ বছরেরও কম সময় আগে যখন এখানে মানুষের প্রথম পা পড়ল, তখন চারপাশের দৃশ্যপট খুব দ্রুত বদলাতে শুরু করল। মানুষ তো কৃষিকাজ আর বাসস্থানের জন্যই মূলত জমি পরিষ্কার করে। ঠিক তাই, তারা সেই বিশাল বনভূমি নির্বিচারে কেটে পরিষ্কার করে ফেলে। শুধুমাত্র এই বাওবাব গাছগুলোকে তারা কাটেনি। প্রথম দিকের আদিবাসীরা এই বিশালাকার গাছগুলোর মধ্যে কোনো এক পবিত্র বা আধ্যাত্মিক অস্তিত্ব অনুভব করেছিল। আচ্ছা। তো ফলে পুরো জঙ্গল ধ্বংস হয়ে গেলেও সেই আদিম বনভূমি ধ্বংসস্তূপের মাঝে শুধু এই বাওবাবগুলোই বেঁচে যায়। সেই হারিয়ে যাওয়া অরণ্যের একমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে এরা আজও দাঁড়িয়ে আছে। সত্যি, মানে এক করুণ ইতিহাস লুকিয়ে আছে ওই সুন্দর দৃশ্যের পেছনে। তবে মাদাগাস্কারের প্রকৃতি যে শুধুই শান্ত আর নীরব তা কিন্তু নয়। কখনো কখনো এটি মারাত্মক ভয়ঙ্করও হয়ে উঠতে পারে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। আপনি নিশ্চয়ই ওই পাথুরে জঙ্গলের কথা বলছেন? হ্যাঁ, চিঙ্গি দেবে মারাসা। এখানকার কিছু পাথর যেন এক একটা মারণাস্ত্র। মাটি ফুঁড়ে বেরিয়ে আসা প্রায় ৭০ মিটার উঁচু চুনা পাথরের এক বিশাল গোলক ধাঁধা এটি।
এই পাথরগুলোর মাথা ব্লেড বা সার্জিক্যাল স্ক্যালপেলের মতো এতটাই ধারালো যে অসাবধানতাবশত মানুষের ত্বক ছুলে অবলীলায় কেটে যাবে। ভয়ঙ্কর একটা জায়গা। ওপর থেকে দেখলে মনে হয় যেন পৃথিবী তার মুখ হাঁ করে সারি সারি ধারালো দাঁত বের করে রেখেছে। এখানে একটা মজার তথ্য দিই। চিঙ্গি শব্দটার স্থানীয় অর্থই হল যেখানে খালি পায়ে হাঁটা যায় না। এটি প্রকৃতির এমন এক সৃষ্টি যেখানে মানুষের আধুনিক প্রযুক্তি বা জিপিএস সম্পূর্ণ অকেজো হয়ে যায়। সেখানে একমাত্র দিক হল ওপরের দিক। হ্যাঁ, কারণ চারপাশে তো শুধু ধারালো পাথর। ঠিক। আর এই ধারালো রূপটা কিন্তু একদিনে তৈরি হয়নি। কোটি কোটি বছর আগে এটি সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর ছিল। টেকটনিক প্লেটের নড়াচড়ায় তা ওপরে উঠে আসে। এরপর বৃষ্টির জলের অ্যাসিডিক প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে চুনাপাথর ক্ষয়ে ক্ষয়ে এই ব্লেডের মতো আকার ধারণ করেছে। আর সেজন্যই তো প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মানুষরা এই জায়গাটি সযত্নে এড়িয়ে চলত। তাদের গভীর বিশ্বাস ছিল এই দুর্গম পাথুরে জঙ্গলে অতৃপ্ত আত্মাদের বাস। হ্যাঁ, পুরো এলাকাটিকে অভিশপ্ত মনে করা হতো। বর্তমানে অত্যন্ত সাবধানে দোলানো দড়ির ব্রিজে করে গভীর খাদের ওপর দিয়ে ঝুলে ঝুলে এই গোলক ধাঁধা পার হতে হয়। এখানে চলতে গেলে আক্ষরিক অর্থেই প্রতিটি পদক্ষেপে খাদের নিচে পড়ে যাওয়ার ভয় তাড়া করে ফেরে। দুর্গম পথ আর বিপদের কথা যখন উঠলই, তখন তীরিবিহীনা নদী পারাপারের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা না বললেই নয়। আধুনিক পৃথিবীতে নদীর ওপর কংক্রিটের ব্রিজ বা অত্যাধুনিক ফেরি দেখতেই তো আমরা অভ্যস্ত। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিম মাদাগাস্কারের প্রত্যন্ত অঞ্চলে নদী পার হওয়াটা প্রায় একটি প্রাচীন মিথিক্যাল অভিজ্ঞতার মতো। সেখানে আস্ত একটি গাড়িকে নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য ভরসা করতে হয় কাঠের তৈরি একদম সাধারণ চ্যাপ্টা নৌকার প্ল্যাটফর্মের ওপর। ভাবা যায় একটা আস্ত গাড়ি ওর ওপর। হ্যাঁ, নড়বড়ে কাঠের সেই প্ল্যাটফর্মের ওপর আস্ত একটি গাড়ি চালিয়ে তুলে দেওয়া হয় এবং তারপর কেবল অন্ধ বিশ্বাসের ওপর নির্ভর করে বসে থাকতে হয় যে এই ছোট নৌকাটি গাড়িটাকে নিরাপদে ওপারে পৌঁছে দেবে। এটা যেন বিশাল প্রকৃতির ওপর মানুষের এক আদিম এবং অদ্ভুত নির্ভরতার গল্প। প্রকৃতির এই নির্ভরতা এবং বিচ্ছিন্নতা মাদাগাস্কারের প্রাণীকুলের মধ্যেও খুব গভীরভাবে প্রথিত। এই দ্বীপের নিজস্ব বিবর্তনের খেলাঘরের দিকে তাকালে লেমুর এবং গিরগিটিদের কথা সবার আগে আসবে। হ্যাঁ, লেমুর ছাড়া তো মাদাগাস্কার ভাবাই যায় না। একদম। আলোচনার শুরুতেই বলেছিলাম প্রায় 8,80,00,000 বছর ধরে এই দ্বীপটি বাকি পৃথিবী থেকে আলাদা। এই দীর্ঘ আলাদা বিবর্তনের ফলেই মাদাগাস্কারে 100রও বেশি প্রজাতির লেমুর তৈরি হয়েছে, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। 100রও বেশি? হ্যাঁ, আর একসময় মানে মানুষ আসার আগে এখানকার উচ্চভূমিতে গরিলার আকারের বিশাল লেমুরও দাপিয়ে বেড়াত। সময়ের সাথে সাথে এবং মানুষের শিকারে তারা আজ কালের গর্বে হারিয়ে গিয়ে শুধুই কিংবদন্তিতে পরিণত হয়েছে। আর বর্তমানে যে লেমুরগুলো টিকে আছে তাদের আচরণ সত্যিই দারুণ আকর্ষণীয়। যেমন সিফাকা লেমুর চলাফেরার ধরনটা খেয়াল করলে যে কেউ হাসতে বাধ্য হবে। এদের পায়ের গঠন এমনভাবে তৈরি যে এরা গাছে গাছে বিশাল লাফ দিতে ওস্তাদ। কিন্তু মাটিতে নামলে বিপদ। ঠিক, যখন এদের সমতল মাটিতে হাঁটতে হয় তখন এরা অন্য প্রাণীদের মতো সোজা হাঁটতে পারে না। মাটিতে এদের অদ্ভুতভাবে পাশাপাশি লাফিয়ে চলতে হয়। 2 হাত ওপরে তুলে যখন এরা লাফায় তখন দেখলে মনে হয় যেন এরা কোনো ব্যালে ডান্সার। প্রকৃতির নিজস্ব ছন্দে নাচছে। একদম। এছাড়াও রয়েছে রেড রাফট লেমুর, যারা সারাদিন গাছের ডালে ভেলভেটের কুশনের মতো শুয়ে রোদে গা পোহায়, যেন জীবনের সব রহস্য তারা জেনে গেছে আর তাদের কোনো তাড়া নেই। আবার আছে ব্যাম্বু লেমুর, যারা সারাক্ষণ প্রচণ্ড নার্ভাস থাকে। সবগুলোরই আলাদা আলাদা চরিত্র। হ্যাঁ, আর সবচেয়ে বড় লেমুর হলো ইন্দ্রি। এদের বড় বড় চোখ দুটো দেখলে মনে হয় এরা যেন এইমাত্র ভয়ঙ্কর কোনো কিছু দেখে ফেলেছে এবং চরম আতঙ্কে জমে গেছে। এই নিরীহ আর মজার লেমুরদের পাশাপাশি মাদাগাস্কারের অন্ধকারে লুকিয়ে আছে প্রকৃতির আর এক অদ্ভুত সৃষ্টি। একটু দক্ষিণ দিকে ইশালো ন্যাশনাল পার্কের দিকে গেলে সেখানে রাতের অন্ধকারে বেরোয় আই আই নামের এক অদ্ভুত লেমুর। ওহ, আই আই, এটা তো রীতিমতো ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, এদের চোখগুলো বড় বড় এবং বাইরের দিকে বেরিয়ে আসা, যা অন্ধকারের জন্য একদম উপযুক্ত। কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কঙ্কালসার লম্বা একটি আঙুল। এই আঙুলটা দিয়ে সে গাছের ছালে টোকা দেয়, এরপর তার বিশাল কান দুটো দিয়ে শব্দ শোনে। একে বলা যায় বায়োলজিক্যাল সোনার বা জৈবিক সোনার। শব্দ শুনেই বুঝে যায় ভেতরে পোকা আছে কিনা। ঠিক তাই।
শব্দ শুনে সে বুঝতে পারে গাছের ফাঁপা জায়গায় কোথায় পোকা লুকিয়ে আছে। তারপর তীক্ষ্ণ দাঁত দিয়ে গাছের ছাল ফুটো করে ওই লম্বা আঙুলটা ঢুকিয়ে পোকা বের করে আনে। এটি আংশিক ভূত এবং আংশিক শিকারীর মতো আচরণ করে, যা বিবর্তনের এক অবিশ্বাস্য উদাহরণ। কিভাবে একটি প্রাণী সম্পূর্ণ নিজের মতো করে শিকারের এই নিখুঁত কৌশল আবিষ্কার করে নিল তা ভাবলেই অবাক হতে হয়। সত্যি বিবর্তনের এক আশ্চর্য জাদুকর এই মাদাগাস্কার। আর গিরগিটিদের কথা কি বলা যায়? সারা পৃথিবীর অর্ধেক প্রজাতির গিরগিটি এই একটা মাত্র দ্বীপে থাকে। এদের আকারও কত বিচিত্র। কোনোটা বাড়ির পোষা বিড়ালের মতো বড়, আবার কোনোটা মানুষের বুড়ো আঙুলের নখের সমান ছোট। হ্যাঁ, আর এদের শিকার করার কৌশল শুনলে তো রূপকথার গল্পের মতো মনে হয়। এরা এদের দুটো চোখকে স্বাধীনভাবে ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারে, যার মানে এদের কোনো ব্লাইন্ড স্পট নেই। চারপাশের সবকিছু এরা একই সাথে দেখতে পায়। আর জীবটা তো আরও ভয়ঙ্কর। একদম। যখন এরা শিকার ধরে তখন শরীরের দ্বিগুণ লম্বা জিভ চোখের পলকের চেয়েও দ্রুত বেগে লেজার গাইডেড মিসাইলের মতো নিখুঁত নিশানায় ছুড়ে দেয়। আবে এত সব লেমুর আর গিরগিটির এই স্বর্গে শীর্ষ শিকারী কে সেটা জানেন তো? ফোসা। হ্যাঁ, ফোসা। যেহেতু এই দ্বীপে কোনো সিংহ, বাঘ বা চিতা নেই, তাই সেই অভাব পূরণের জন্যই বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে ফোসা। দেখতে অনেকটা বনবিড়াল আর নেউলের সংমিশ্রণের মতো। অনেকটা ছোট প্যান্থারের মতোও লাগে। হ্যাঁ, এরা গাছের মগডালে ভূতের মতো নিঃশব্দে ঘুরে বেড়ায় এবং লেমুর শিকার করে। ফোসা আছে বলেই এই স্বর্গে প্রকৃতির ভারসাম্য এখনও বজায় আছে। এতক্ষণ তো প্রকৃতির অদ্ভুত সব প্রাণীর কথা বলা হলো, কিন্তু এই চরম পরিবেশে মানুষের টিকে থাকার লড়াইটাও কম বিস্ময়কর নয়। রাজধানী আন্তানানারিভোর দিকে তাকালেই সেটা পরিষ্কার হয়ে ওঠে। হ্যাঁ, আন্তানানারিভো মাদাগাস্কারের স্পন্দিত হৃদয়। ২৬ মিলিয়ন জনসংখ্যার এই দেশে প্রায় ২০ লক্ষ মানুষ এই শহরের খাড়া পাহাড়ি ঢালে বসবাস করে। পাহাড়ের খাজে খাজে গড়ে ওঠা রঙিন বাড়িঘর, সরু রাস্তা আর ব্যস্ত বাজার প্রমাণ করে যে পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশেও মানুষ কিভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। মাদাগাস্কার তো বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর একটি। হ্যাঁ, তা সত্ত্বেও এখানকার মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সত্যি শিক্ষণীয়। প্রতিদিনের সংগ্রামকে জয় করে তারা এক নতুন জীবনের স্বপ্ন দেখে। এই মানুষের টিকে থাকার বিষয়টা একটু ভেঙে দেখা যাক, কারণ এখানেই এমন একটা তথ্য উঠে এসেছে যা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। ভেবে দেখার মতো বিষয় হল, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, অথচ এই মাদাগাস্কারের উচ্চভূমির পাহাড়ি লেক মানিসোয়াতে কি উৎপাদিত হচ্ছে জানেন? ক্যাভিয়ার। হ্যাঁ, ক্যাভিয়ার। রাশিয়া থেকে স্টার্জিয়ান মাছ আমদানি করে সেখানে আফ্রিকার প্রথম এবং একমাত্র ক্যাভিয়ার তৈরি করা হচ্ছে, যার নাম রোভা ক্যাভিয়ার। রাশিয়ার মতো বরফ শীতল দেশের মাছ এনে আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় পাহাড়ে হ্রদে চাষ করা তো চারটিখানি কথা নয়। জলের তাপমাত্রা, পরিবেশ সবকিছুই নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক, এই অসাধ্য সাধন করা হয়েছে। যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকাই একটা সংগ্রাম, সেখানে বিশ্বের অন্যতম বিলাসবহুল একটি খাবার তৈরি হচ্ছে, আর তা বিশ্ববাজারে রপ্তানিও হচ্ছে। এটি মানুষের অসাধ্য সাধনের এক চমৎকার উদাহরণ নয় কি? অবশ্যই, এটি মানুষের উদ্ভাবনী ক্ষমতা এবং যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেবার এক জ্বলন্ত প্রমাণ। একদিকে কাঠের নৌকায় নদী পারাপারের আদিমতা, অন্যদিকে অত্যাধুনিক প্রযুক্তিতে ক্যাভিয়ার উৎপাদন। এই বৈপরীত্যই মাদাগাস্কারের আসল রূপ। দারুণ বলেছেন। আর এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা মাদাগাস্কারের কৃষিকাজেও দেখতে পাওয়া যায়। পাহাড়ি ঢালে মাইলের পর মাইল জুড়ে থাকা ধান চাষের টেরেস বা ধাপগুলোর কথা ভাবা যাক। প্রকৃতির ছন্দের সাথে এখানকার স্থানীয় কৃষকদের জীবন এমনভাবে বাঁধা যে তারা পাহাড়ের খাড়া ঢাল কেটে নিখুঁত জ্যামিতিক নকশায় এই টেরেসগুলো তৈরি করেছে। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়! হ্যাঁ, ঋতু পরিবর্তনের সাথে সাথে এই ধানক্ষেতগুলোর রং বদলায়। চারা যখন ছোট থাকে তখন পুরো পাহাড় পান্নার মতো সবুজ হয়ে যায়। ফসল কাটার সময় তা রোদে পুড়ে সোনালি রং ধারণ করে। আর যখন ক্ষেতগুলো জলে ডুবে থাকে তখন আকাশের মেঘের প্রতিফলনে তা রূপোলি আয়নার মতো ঝকঝক করে। প্রকৃতির সাথে একেবারে মিশে যাওয়া। ঠিক, এখানকার মানুষের জীবন এই ধান বোনা আর কাটার উপরই সম্পূর্ণ নির্ভরশীল। তারা প্রকৃতির সাথে লড়াই না করে প্রকৃতির ছন্দের সাথেই নিজেদের জীবন মিলিয়ে নিয়েছে। পাহাড়ি উচ্চভূমির এই জ্যামিতিক সৌন্দর্যের পাশাপাশি মাদাগাস্কারের বিশাল উপকূলের দিকটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। সমুদ্র যেন এই বিচ্ছিন্ন দ্বীপকে বাইরের পৃথিবীর সাথে যুক্ত করার একটা বিশাল সেতু। আপনি নিশ্চয়ই হাম্প্যাক টিমিদের মাইগ্রেশনের কথা বলছেন। একদম।
প্রতি বছর অ্যান্টার্কটিকার বরফ শীতল জল থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশাল বিশাল হাম্প্যাক তিমিরা মাদাগাস্কারের উষ্ণ জলে আসে। এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হল তাদের বাচ্চা জন্ম দেওয়া। কারণ এই উষ্ণ জলে শিকারী তিমি বা অর্কার ভয় থাকে না। তাই বাচ্চারা নিরাপদে বড় হতে পারে। এই প্রাচীন মাইগ্রেশন রুট ধরে তিমিরা মাদাগাস্কার পার হয়ে আরও উত্তর-পশ্চিমে এগিয়ে যায় এবং গিয়ে মেশে আরেক আগ্নেয় দ্বীপমালা কমোরোস এর জলসীমায়। এই পুরো ব্যাপারটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এই কোমোরোসের সাথে মাদাগাস্কারের ভূতাত্ত্বিক বৈপরীত্য বেশ অবাক করার মতো। মাদাগাস্কার যেখানে ৮,৮০,০০,০০০ বছর ধরে একটি জায়গায় স্থির থেকে তার নিজস্ব জীববৈচিত্র্য তৈরি করেছে, কোমোরোস ঠিক তার বিপরীত। মানে একটা স্থির আর একটা অস্থির। ঠিক, মাদাগাস্কার হল প্রাচীন স্থিরতার প্রতীক, দীর্ঘ সময়ের এক শান্ত গবেষণাগার, আর কোমোরোস হল সদ্যজাত ভূমি। কোমোরোস প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, কারণ এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তৈরি হওয়া এক জীবন্ত এবং অস্থির ভূমি। এই তিমিরা যখন মাদাগাস্কারের স্থির জলসীমা পেরিয়ে কোমোরোসে প্রবেশ করে, তারা আসলে ভূতাত্ত্বিক সময়ের দুই ভিন্ন মেরুর মধ্যে সাঁতার কাটে, একটি অত্যন্ত প্রাচীন, অন্যটি একেবারেই নবীন। কোমোরোসের এই নবীন রূপ এবং বৈপরীত্য সত্যিই চোখে পড়ার মতো। যেমন গ্র্যান্ড কোমোর দ্বীপের কারথালা আগ্নেয়গিরি। এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং সক্রিয় আগ্নেয়গিরি, যার জ্বালামুখ প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার চওড়া। গত ২০০ বছরে এটি ২০ বারের বেশি অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। বাতাসে সবসময় সালফারের একটা ঝাঝালো গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ মাদাগাস্কারে যেখানে প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে প্রাণীদের নিখুঁত করেছে, সেখানে কারথালা প্রতিনিয়ত তার গলিত লাভা দিয়ে নতুন নতুন ভূমি তৈরি করে চলেছে। চোমোনেস সৈকতে গেলে দেখা যায় কুচকুচে কালো আগ্নেয় বালি, যা কয়েক শতাব্দী আগের লাভা সমুদ্রের জলে দ্রুত ঠান্ডা হয়ে তৈরি হয়েছে। আর ঠিক পাশেই আবার মিষ্টি জলের হ্রদ আছে। হ্যাঁ, সাগরের নোনা জলের ঠিক পাশেই রয়েছে মিষ্টি জলের পান্না সবুজ হ্রদ লাক্সাইলে। সমুদ্রের গাঢ় নীল আর মিষ্টি জলের সবুজের মাঝে শুধু এক চিলতে কালো বালির বিভাজন। স্থিরতা বনাম ক্রমাগত পরিবর্তনের এর চেয়ে সুন্দর ভূতাত্ত্বিক গল্প আর কি হতে পারে? আলোচনার এই পর্যায়ে এসে পুরো বিষয়টা একটু সারসংক্ষেপ করলে যারা এই আলোচনা শুনছেন, তাদের কাছে এই তথ্যের গুরুত্ব কোথায় তা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। প্রকৃতির এই বৈপরীত্য একটি অত্যন্ত গভীর পাঠ দেয় আমাদের। সেটা কীরকম? একদিকে মাদাগাস্কার দেখায় যে চরম বিচ্ছিন্নতা এবং দীর্ঘ সময় স্থিরতা কিভাবে সম্পূর্ণ অভিনব, অনন্য এবং ভিন গ্রহের মতো প্রাণের জন্ম দিতে পারে, যেমন ওই অদ্ভুত লেমুর বা জাদুকরী গিরগিটিরা। অন্যদিকে কোমোরোস শেখায় যে চরম অস্থিরতা এবং আগ্নেয়গিরির ধ্বংসাত্মক শক্তি কিভাবে ক্রমাগত নতুন সৃষ্টির পথ প্রশস্ত করে। পোড়া মাটির ওপর কিভাবে নতুন প্রাণের সঞ্চার হয়? একদম। চরম বিচ্ছিন্নতা এবং চরম অস্থিরতা উভয়ই পৃথিবীতে অভাবনীয় সৃষ্টির কারিগর। জ্ঞান পিপাসুদের জন্য এটি শুধু কোনো সাধারণ বইয়ের জ্ঞান নয়, এটি হল এই পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকার কৌশল বোঝার এক অনন্য উপায়। পরিবর্তন তার যত ধীর বা যত দ্রুতই হোক না কেন, জীবন ঠিকই তার নিজস্ব পথ খুঁজে নেয়। তাহলে পুরো আলোচনা থেকে যা পাওয়া গেল তা হল মাদাগাস্কারের শান্ত দীর্ঘ বিচ্ছিন্নতা প্রকৃতির অদ্ভুত সব জাদুকরী রূপ তৈরি করেছে, আর কোমোরোস এখনও তার রূপ গড়েই চলেছে। তবে আজ বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের ভাবনার জন্য একটা নতুন বিষয় রেখে যেতে চাই। অবশ্যই। ভাবনার বিষয় হল মাদাগাস্কারের ৮,৮০,০০,০০০ বছরের দীর্ঘ শান্ত বিচ্ছিন্নতা যদি এর মতো জৈবিক সোনার ব্যবহারকারী প্রাণী বা ব্যালে ডান্সারের মতো লাফানো সিফাকা লেমুরের জন্ম দিতে পারে, তাহলে একটু ভেবে দেখুন লক্ষ লক্ষ বছর পর কোমোরোসের এই ফুটন্ত আগ্নেয়গিরিমর নতুন ভূমি যখন শান্ত হয়ে আসবে, তখন সেখানে বিবর্তনের খেলায় কেমন অদ্ভুত এবং অচেনা প্রাণের জন্ম হতে পারে। হয়তো এমন কোনো প্রাণী বা এমন কোনো গাছ যা আজ মানুষের কল্পনারও সম্পূর্ণ অতীত। এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর প্রশ্নের জন্ম দেয়, যা নিয়ে ভাবলে পৃথিবীর অসীম রহস্য সম্পর্কে বিস্ময় আরও বহুগুণ বেড়ে যায়। আর এই বিস্ময়কর চিন্তার সাথেই আজকের এই সুগভীর আলোচনাটি এখানেই শেষ হচ্ছে। প্রকৃতির এই অবিরাম গল্প চলতেই থাকবে।